প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয় পরিচালিত অনলাইন ক্লাস তোমরা নিশ্চয়ই উপভোগ করবে। এই প্যান্ডামিক সিচুয়েশনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত হতে পেরে আমি নিজেকে আনন্দিত এবং গর্বিত বোধ করছি। পাশাপাশি আমি আশা করি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসগুলো তোমাদের জন্য উপকারে আসবে। তোমরা এই লেকচারগুলো ফলো করে বাসায় নিরাপদে বসে তোমাদের কোর্স কমপ্লিট করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মাসুমুল্লাহ মজুমদার, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। আজকে আমি আলোচনা করব অনার্স ফোর্থ ইয়ারের মডার্ন পলিটিক্যাল থট, আধুনিক রাষ্ট্রচিন্তা এবং আধুনিক রাষ্ট্রচিন্তার একটি লেকচার আমি তোমাদের জন্য প্রস্তুত করেছি। আজকে আমরা মূলত বিখ্যাত দার্শনিক, আধুনিক যুগের শ্রেষ্ঠ দার্শনিক টমাস হবসকে নিয়ে আলোচনা করব। টমাস হবসের রাষ্ট্র দর্শন। তিনি 1588 সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন এবং 1679 সালে তিনি মৃত্যুবরণ করেন। হবসকে বলা হয় আধুনিক যুগের একজন শ্রেষ্ঠ চিন্তাবিদ। তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে 1608 সালে স্নাতক ডিগ্রি লাভ করেন, মাত্র 20 বছর বয়সে। তারপর রাজ পরিবারে গৃহশিক্ষক হিসেবে কাজ করেন এবং দীর্ঘদিন কাজ করে রাজ পরিবারের সাথে জড়িত থাকার কারণে ইংল্যান্ডের রাজনৈতিক গতিধারা তিনি স্বচক্ষে অবলোকন করেছেন। পাশাপাশি তিনি বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন, সমগ্র ইউরোপ তিনি ভ্রমণ করেছেন। এই ভ্রমণের অভিজ্ঞতা থেকে তিনি তার চিন্তা চেতনাকে শানিত করেছেন। ইতালি, ফ্রান্স ও বিভিন্ন দেশের রাষ্ট্রবিজ্ঞানীদের সাথে, দার্শনিকদের সাথে তিনি তার মতামত শেয়ার করেছেন, তাদের সান্নিধ্যে গিয়েছেন এবং তার যে জ্ঞান অর্জনের স্পৃহা সেটাকে তিনি সেটা তিনি করেছেন। জ্ঞান অর্জনের স্পৃহাটাকে তিনি জাগিয়ে রেখেছেন এবং শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্ত তিনি রাষ্ট্রচিন্তা, রাষ্ট্র নিয়ে, রাষ্ট্র দর্শন নিয়ে তিনি তার গুরুত্বপূর্ণ মতবাদগুলি আমাদের সামনে তুলে ধরেছেন। রাজতন্ত্রের সমর্থক ছিলেন হবস এবং আমরা জানি রাজতন্ত্রকে সমর্থন করে তিনি লেভিয়েথান গ্রন্থটি রচনা করেছেন। 1642 বিখ্যাত গ্রন্থ তার। 1642 সালে তিনি প্যারিসে পালিয়ে যান রাজতন্ত্রের পট পরিবর্তনের প্রেক্ষিতে, ক্ষমতার পট পরিবর্তনের প্রেক্ষিতে, এবং সেখানে তিনি 11 বছর নির্বাসিত জীবন কাটিয়ে দেশে আবার তাকে ক্ষমা ঘোষণা করার পর তিনি আবার দেশে প্রত্যাবর্তন করেন। তো 1679 সালে তিনি মৃত্যুবরণ করেন। হবসকে আমরা স্পষ্টবাদী, বস্তুবাদী, চুক্তিবাদী দার্শনিক হিসেবে আমরা জানি। হবস সামাজিক চুক্তি মতবাদের জন্য বিখ্যাত, হবস সার্বভৌম তত্ত্বের জন্য বিখ্যাত, হবস মানব প্রকৃতি, রাজ্য, প্রাকৃতিক আইন নিখুঁতভাবে ব্যাখ্যা করেছেন, সেজন্য তিনি বিখ্যাত। এছাড়াও তার সরকার শ্রেণী বিভাগ, বস্তুবাদ, অনেক বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন। আমরা এই বিষয়গুলি এখানে দেখার চেষ্টা করব। হবস মূলত বিজ্ঞানের ছাত্র ছিলেন। তিনি তাই যুক্তি ও বিজ্ঞানকে অবলম্বন করে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করেছেন এবং তিনি বৈজ্ঞানিক ভিত্তির উপর, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির উপর রাষ্ট্রচিন্তাকে তিনি সর্বপ্রথম প্রতিষ্ঠিত করেছেন। সপ্তদশ শতকে তার ক্ষুরধার চিন্তাধারা রাষ্ট্রচিন্তা জগতে এক বিরাট আলোড়ন সৃষ্টি করেছে। হবসের রচনাবলী আমরা দেখে নিব। হবস কি কি বিষয় নিয়ে কি কি গ্রন্থ রচনা করেছেন। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে লেভিয়াথান। তিনি এটি 1651 সালে রচনা করেন। এছাড়াও তার উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ আছে, যেমন ডিসাইভ, এলিমেন্টস অফ ল, এলিমেন্টস অফ ফিলোসফি ইত্যাদি উল্লেখযোগ্য গ্রন্থ। হবসের উল্লেখযোগ্য তথ্য কি সেই বিষয়গুলি আমরা একটু এক নজরে দেখার চেষ্টা করব এবং আমি এখানে 5টি বিষয় আলোচনা করব। একটা হচ্ছে বস্তুবাদ, মানব প্রকৃতি, রাজ্য, সামাজিক চুক্তি মতবাদ, সার্বভৌম তত্ত্ব। এছাড়াও আরো অনেক তথ্য উনি দিয়েছেন, তবে আমরা এখানে 5টি নিয়ে আলোচনা করব। হবসের বস্তুবাদ। হবসকে আমরা মূলত স্বরতন্ত্র বা কর্তৃত্ববাদী দার্শনিক হিসেবে মনে করি, কিন্তু বা সামাজিক চুক্তি মতবাদের তিনি প্রবক্তা, কিন্তু রাষ্ট্রচিন্তা অন্যান্য ক্ষেত্রেও তার অবদান রয়েছে। যেমন আমরা তাকে বস্তুবাদী দার্শনিক বলতে পারি এবং রাষ্ট্রবিজ্ঞানকে তিনি বৈজ্ঞানিক ভিত্তির উপর প্রতিষ্ঠা করতে চেয়েছেন। তার সমস্ত দর্শন চিন্তার ভিত্তি হচ্ছে বৈজ্ঞানিক নীতি। এই বৈজ্ঞানিক নীতিকে বস্তুবাদ বলে অভিহিত করা হয়। হবস সম্পূর্ণরূপে একজন বস্তুবাদী দার্শনিক। তার মধ্যে যা কিছুর অস্তিত্ব আছে তাই বস্তু এবং পরিবর্তন মানে গতি। পদার্থবিজ্ঞান ও অন্যান্য বিজ্ঞান অধ্যয়ন করে হবস এই সিদ্ধান্তে উপনীত হন যে
বিশ্বের সমস্ত বস্তু গতিময়, গ্রহজগতে গতিময়তা আরো স্পষ্ট, প্রতিটি ঘটনাই গতিসম্পন্ন। অর্থাৎ তিনি রাষ্ট্রবিজ্ঞানকে বৈজ্ঞানিক নীতির উপর ভিত্তি করে আলোচনা করার চেষ্টা করেছেন এবং পদার্থবিজ্ঞান এবং অন্যান্য বিজ্ঞান, বিশেষ করে জ্যামিতি, গণিত ইত্যাদি উপর ভিত্তি করে তিনি রাষ্ট্রবিজ্ঞানকে আলোচনা করেছেন। এবং তার মতে তিনি যেটা বলতে চাচ্ছেন যে পৃথিবীতে যা কিছু অস্তিত্ব সবই বস্তু, এবং বস্তু পরিবর্তন মানে হচ্ছে গতি, অর্থাৎ গতি ছাড়া বস্তুর কোনো অস্তিত্ব নেই। গতিময়তা এই পৃথিবীটা গতিময়তার মধ্যেই আবর্তিত হচ্ছে। হবস গতিকে কেন্দ্র করে দর্শনকে 3 ভাগে ভাগ করেছেন। প্রথমত ইন্দ্রিয় গোচর বা ভৌত ঘটনা, একে আমরা পদার্থবিদ্যা বলি। দ্বিতীয়ত শারীরবিদ্যা, মনোবিদ্যা, ব্যক্তির জ্ঞান, অনুভূতি বা চিন্তা দ্বিতীয় স্তরের সঙ্গে যুক্ত। তৃতীয়ত হচ্ছে কৃত্রিম সংগঠন, এটাই হলো রাষ্ট্রীয় সংগঠন বা রাষ্ট্র। হবস পদার্থবিজ্ঞানের গতিতত্ত্বকে রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে প্রয়োগ করেছেন। হবস রাষ্ট্র দর্শন বিশ্লেষণের উদ্দেশ্যে গতিতত্ত্ব ছাড়া জ্যামিতির সাহায্য নিয়েছেন। জ্যামিতির আসল রহস্য হলো এর শুরু অত্যন্ত সহজ সরল, তারপর এটা ক্রমশ জটিল হতে থাকে, এবং হবস একই পদ্ধতি অবলম্বন করে রাষ্ট্রচিন্তাকে বিশ্লেষণ করেছেন। এখানে আরেকটু আলোচনা আমরা করতে পারি। রাষ্ট্রীয় সংগঠন আলোচনার আগে হবস মানুষের চরিত্র, আচার, ব্যবহার, মানসিকতা ইত্যাদি নিয়ে আলোচনা করেছেন। সর্বশেষ পর্যায়ে তিনি রাষ্ট্রের কথা বলেছেন, এবং রাষ্ট্রচিন্তকদের মধ্যে হবসের এই পদ্ধতি সম্পূর্ণ বিজ্ঞানসম্মত। প্রতিটি স্তর পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত এবং তার উপর নির্ভরশীল। এটা একটা উৎকৃষ্ট জ্যামিতিক পদ্ধতি। হবস এই পদ্ধতিকে রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে প্রয়োগ করেছেন। আমরা তাহলে বুঝতে পারছি যে হবস যেহেতু বিজ্ঞানের ছাত্র ছিলেন, তিনি পদার্থবিজ্ঞান, গণিত, জ্যামিতি ইত্যাদির মাধ্যমে তিনি রাষ্ট্র দর্শনকে বিশ্লেষণ করার চেষ্টা করেছেন, এবং গতিময়তার বিষয়টি তিনি এখানে উল্লেখ করেছেন। প্রত্যেকটা বিষয়ের সাথে সম্পর্কযুক্ত সেটা উল্লেখ করেছেন। হবসের বৈজ্ঞানিক নীতি অন্যান্য দার্শনিকদের থেকে তাকে স্বাতন্ত্র্য দিয়েছে, এবং তিনি প্রত্যক্ষবাদ বা অভিজ্ঞতাবাদ থেকে গ্রহণ করেননি। তিনি ইতিহাসের শিক্ষা থেকে কোনো উপাদান সংগ্রহ করে তার আলোচনা করেননি বা বিজ্ঞান কাঠামো গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেননি। হবসের রাজনীতি বিজ্ঞান যাত্রা শুরু করেছে অত্যন্ত সহজ অনুমানকে ভিত্তি করে, আর উপস্থিত হয়েছে জটিলে গিয়ে, যেটা আমরা জ্যামিতির কথা বললাম। এভাবে যুক্তি বিজ্ঞানকে অবলম্বন করে হবস রাষ্ট্রবিজ্ঞান করেছেন। এখানে শেষের লাইনটা, যুক্তি ও বিজ্ঞানকে অবলম্বন করে তিনি রাষ্ট্রবিজ্ঞান অবলম্বন করেছেন, এবং এটা তাকে স্বাতন্ত্র্য দিয়েছে, এবং তিনি প্রথম বৈজ্ঞানিক ভিত্তির উপর, বৈজ্ঞানিক নীতির উপর ভিত্তি করে তিনি রাষ্ট্র চিন্তাকে বিশ্লেষণ করেছেন। এখন আমরা চলে আসি হবসের মানব প্রকৃতি। হবস মানব প্রকৃতি নিয়ে কি আলোচনা করেছেন? হবসের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানব প্রকৃতি, এবং মানব প্রকৃতি বিশ্লেষণ তিনি কিন্তু গতিতত্ত্বের প্রয়োগ ঘটিয়েছেন। এখানে আমরা দেখবো যে মানুষকে তিনি অত্যন্ত কদর্য ভাবে, নেগেটিভ ভাবে তিনি উপস্থাপন করেছেন, এবং সেটা আমরা একটু মানুষের মানব প্রকৃতির বৈশিষ্ট্য থেকে আমরা জেনে নিই। প্রথমেই দেখি মানুষ জড় বস্তুর নেই। তিনি বলছেন যে মানুষ জড় অবস্থা নিয়ে আবেগহীন, মানুষ যন্ত্র বিশেষ। অন্যান্য জড় বস্তু নিয়ে অন্যান্য জড় বস্তু যেরকম যেভাবে যে কার্যকর সম্পর্ক রীতির নিয়মাধীন পরিচালিত হয়, মানুষও সেভাবেই পরিচালিত হয়। আকাঙ্ক্ষা এবং বিতৃষ্ণা, এখানে তিনি বলতে যাচ্ছেন যে বহিস্থ কোনো বস্তু যদি দেহের মধ্যে ক্রিয়াশীল হয় এবং সেই ক্রিয়াশীলতা যদি তার অনুভূতিকে উত্তেজিত করে, তাহলে সেটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়। আর বহিস্থ কোনো বস্তুর মাধ্যমে উক্ত অনুভূতিগুলো যদি বাধাপ্রাপ্ত হয়, তাহলে সেটা বিতৃষ্ণার সৃষ্টি হয়। এবং এই যে মানুষের যে আকাঙ্ক্ষা, বিতৃষ্ণা, কামনা, বাসনা থেকে অন্যান্য আবেগগুলি সৃষ্টি হয়। কল্যাণ অকল্যাণের কথা তিনি যেটা বলতে চাচ্ছেন, যে মানুষ যে জিনিসের প্রতি আকর্ষণ বোধ করে সেটি তার জন্য কল্যাণকর, আর যে জিনিসের প্রতি বিতৃষ্ণা সে তার জন্ম লাভ করে সেটা হচ্ছে অকল্যাণকর। তবে এখানে তিনি আরেকটা কথা বলতে চাচ্ছেন যে কল্যাণ এবং অকল্যাণের চূড়ান্ত কোনো ব্যাখ্যা নেই, এবং তার লক্ষ্য দৃষ্টিভঙ্গির পার্থক্যে বিভিন্ন মানুষের নিকট বিভিন্ন রকম মনে হতে পারে, বিভিন্ন প্রতিভাত হতে পারে। সকল মানুষ সমান। হবস কিন্তু এই কথাটা এখানে বলতেছেন যে দৈহিক মানসিক দিক দিয়ে মোটামুটি সমান। কেউ দৈহিক দুর্বল হলেও মানসিক দিক দিয়ে সবল, আবার কেউ মানসিক দিক দিয়ে দুর্বল হলে দৈহিক দিকে সবল, আবার কেউ কৌশল অবলম্বন করে সবল ব্যক্তিকে পরাজিত করতে পারে। এই ধরনের সমতা তিনি এখানে মানুষের মধ্যে দেখেছেন, যে কোনো না কোনো ভাবে মানুষ সমান। শুধুমাত্র মানুষ অভিজ্ঞতার মধ্য দিয়ে মানুষের মধ্যে বিচক্ষণতা সৃষ্টি, এবং সেই কারণে মানুষ অন্যের চেয়ে জ্ঞানী ভাবে নিজেকে।
মানুষ সংঘাতে লিপ্ত, এটা তিনি বলেছেন যে মানুষ সারাক্ষণ ওই যে প্রকৃতির রাজ্যে মানুষ সারাক্ষণ সংঘাতে লিপ্ত, সংঘর্ষ, কলহ, ঝগড়া, বিবাদ এগুলির মধ্যে সে ব্যস্ত থাকে। এবং এই কলহের জন্য তিনি বলছেন যে কারণ তিনি উল্লেখ করেছেন, সেই কারণগুলির কারণেই, অর্থাৎ এই 3টি কারণের কারণেই সবাই সবার সাথে যুদ্ধে লিপ্ত, ওয়ার অফ এভরিম্যান এগেইনস্ট এভরিম্যান, প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে যুদ্ধে বা সংঘাতে লিপ্ত রয়েছে। মানুষ নিরাপত্তা চায়। এখন এখানে একটা জিনিস হবস বলতে যাচ্ছেন যে মানুষ যতই সংঘর্ষ করুক, যতই সংঘাতে থাকুক, যতই মানুষ খারাপ হোক, কিন্তু মানুষ কিন্তু নিরাপত্তা চায়, অর্থাৎ সে টিকে থাকতে চায়, তার জীবনকে সে বাঁচিয়ে রাখতে চায়। এটা হচ্ছে তার আকাঙ্ক্ষার বস্তু, সর্বপ্রধান বস্তু। মানুষ যে কোনো পরিবেশে নিজেকে রক্ষা করতে চায় আগে, এবং জৈবিক অস্তিত্বের সংকটাপন্ন হোক সেটা সে চায় না। এই মনস্তাত্ত্বিক নীতি মানুষের সমস্ত আচরণের পেছনে কাজ করে। এই জন্যই হবস এক জায়গায় বলেছেন মানুষ স্বার্থপর হলেও মানুষের মধ্যে কিছুটা যুক্তিবাদিতা রয়েছে। মানুষ স্বার্থপর, এই কথাটা আমরা আবার এখানে আলোচনা করি। মানুষ প্রকৃতিগতভাবে স্বার্থপর, এটা তিনি বলেছেন। তাদের সমস্ত আবেগ অনুভূতি স্বার্থকে কেন্দ্র করে। স্বার্থ ছাড়া মানুষ কোনো কাজ না, কোনো চিন্তা পর্যন্ত মানুষ করতে চায় না। যেখানে তার স্বার্থ জড়িত আছে সেখানেই সে যাবে, সেখানে সে কাজ করবে, সেটা নিয়ে সে চিন্তা করবে। কোনো স্বার্থ যদি কোনো এখানে অনেকটা বাস্তবতা আমরা দেখি যে মানুষের আচরণ তার হবসের কথা অনুযায়ী মানুষের আচরণের সাথে অনেক মিল রয়েছে। যুক্তি প্রবণতা, এই যে একটু আগে আমরা যেটা বলছিলাম, তিনি বলেন যে মানুষের মনের মধ্যে 2টি পরস্পর বিরোধী শক্তি কাজ করে। 2টি পরস্পর বিরোধী শক্তি, একটা হচ্ছে স্বার্থপরতা, আদিম আকাঙ্ক্ষা, আর একটা হচ্ছে যুক্তিবাদিতা। এখন এই যুক্তিবাদিতা যখন তার মনের মধ্যে আসে, তখন সে কি বলে যে আত্মরক্ষার জন্য সে চেষ্টা করে, সে প্রকৃতির রাজ্য থেকে বেরিয়ে আসার চেষ্টা করে, সে প্রাকৃতিক আইন মেনে চলার চেষ্টা করে, সে রাষ্ট্রীয় কাঠামো তৈরি করার চেষ্টা করেছে। যুক্তিবাদিতা প্রকৃতির রাজ্যে মানুষকে আত্মরক্ষার জন্য ব্যবস্থা করতে পরিচিত। আত্মরক্ষা মানে হচ্ছে রাষ্ট্রীয় কাঠামো সৃষ্টি করা। তারপরে হচ্ছে আমরা প্রকৃতির রাজ্যে আসি। প্রকৃতির রাজ্য সম্পর্কে তিনি কি বলেছেন? তার মতে প্রকৃতির রাজ্য হচ্ছে একটা বিভীষিকা অবস্থা, বিশৃঙ্খলতা, সেখানে অরাজক পরিবেশ, এবং সেখানে প্রকৃতির রাজ্যের মানুষও খারাপ, মানুষ এবং প্রকৃতির রাজ্য একে অপরে পরিপূরক ছিল। অর্থাৎ প্রকৃতির রাজ্য খারাপ ছিল, মানুষও খারাপ ছিল। প্রকৃতির রাজ্য তার মানব প্রকৃতির অবশ্যম্ভাবী ফলশ্রুতি, অর্থাৎ মানব প্রকৃতিরই ফলশ্রুতি হচ্ছে প্রকৃতির রাজ্য। প্রকৃতির রাজ্যের এক কাল্পনিক চিত্র তিনি এঁকেছেন। যদিও এটাকে আমরা কাল্পনিক চিত্র বলে থাকি বা দার্শনিকরা তাই মনে করেন, তথাপি হবসের এই তথ্যের যথার্থতা রয়েছে। এখন আমরা প্রকৃতির রাজ্যের 2-4টা বৈশিষ্ট্য আমরা দেখে নেব। প্রকৃতির রাজ্যটা ছিল সমাজবিহীন অবস্থায়, কোনো নির্দিষ্ট কোনো কর্তৃপক্ষ ছিল না। সবাই যার যার মতো সেখানে চলাফেরা করতো, সবল দুর্বল উপর অত্যাচার করতো। এটাই প্রকৃতির নিয়ম ছিল। প্রকৃতির যে কোনো আইন কানুন ছিল না, সমাজ ব্যবস্থা ছিল না, নির্দিষ্ট কর্তৃপক্ষ ছিল না। প্রকৃতির যে মানুষ খুবই অসহায় ছিল, নিঃসঙ্গ, অসহায়, পাশবিক, ক্ষণস্থায়ী ছিল। ন্যায় অন্যায় বোধ ছিল না, মানুষের মধ্যে কোনো ন্যায় অন্যায় বোধ ছিল না। জোর জবরদস্তি তার ছিল, মানুষ শক্তিশালী যারা তারাই শক্তি প্রয়োগ করতো, সবল দুর্বলের উপর অত্যাচার করতো। এখানে কোনো ধরনের ন্যায় অন্যায়, আইন কানুনের কোনো বিধিবিধানের কোনো চিহ্ন ছিল না। অবিরাম যুদ্ধ, মানুষ সারাক্ষণ যুদ্ধে লিপ্ত থাকতো। জীবনের নিরাপত্তা বলতে কিছুই ছিল না। অন্যের সবকিছু আত্মসাৎ করার প্রবণতা ছিল। প্রকৃতির রাজ্যে মানুষ যেহেতু আইন শাসন বিচার বলতে কিছু ছিল না, একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত ছিল, জোর করে অন্যের সবকিছু আত্মসাৎ করে নেওয়ার প্রবণতা ছিল, ক্ষমতা লিপ্সার মতো ছিল। প্রকৃতির মানুষ মনে করতো যে যেহেতু সমান, দৈহিক মানসিক ভাবে মোটামুটি সমান, সেক্ষেত্রে সে অন্যের চেয়ে বেশি নিজেকে যোগ্য মনে করা, নিজেকে বেশি শক্তিশালী মনে করার প্রতিযোগিতা লিপ্ত ছিল, এবং সেই প্রতিযোগিতা লিপ্ত থাকার অর্থ ছিল ক্ষমতার লিপ্সা, ক্ষমতা অর্জন করা, ক্ষমতা দখল করা, এবং সেটার জন্য ক্ষমতা বলতে অন্যদেরকে হটিয়ে নিজের স্বার্থটা উদ্ধার করা, নিজের স্বার্থ রক্ষা করা। হবসের সামাজিক চুক্তি মতবাদ, আমরা আরেকটা মতবাদে চলে আসছি। এতক্ষণ আমরা আলোচনা করলাম হবসের বস্তুবাদ, হবসের মানব প্রকৃতি এবং হবসের প্রকৃতির রাজ্য। তাহলে আমরা দেখলাম প্রকৃতির রাজ্যের ভয়াবহ অবস্থা, আমরা দেখলাম মানব প্রকৃতি খুব খারাপ, মানুষ নেগেটিভ উপস্থাপন করা হয়েছে, মানুষ অত্যন্ত খারাপ, মানুষ কোনো ভালো গুণাবলী ছিল না।
এবং স্বার্থপর, লোভী, নোংরা, পাশবিক ইত্যাদি অনেক কথাই তিনি বলেছেন। সেই ভিত্তিতে যেহেতু মানব প্রকৃতি এবং প্রকৃতি রাজ্য ভয়াবহ বিশৃঙ্খল অবস্থা, অরাজক অবস্থা, সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি যেটা বলেছেন সে চুক্তি করতে হবে, সামাজিক চুক্তির কথা তিনি বলেছেন। এই সামাজিক চুক্তি সম্পর্কে আমরা একটু আলোচনা করে নিব। হবস তার সামাজিক চুক্তি মতবাদের জন্য বিখ্যাত। আমরা জানি হবসের সামাজিক চুক্তির ধারণা মূলত প্রাকৃতিক আইন থেকে উৎসারিত। প্রাকৃতিক আইন থেকেই মানুষ যুক্তিবাদিতা মানুষের মধ্যে গড়ে ওঠে এবং সেখান থেকেই মানুষ রাষ্ট্রীয় কাঠামো গড়ে তোলার চেষ্টা করে। রাষ্ট্রীয় কাঠামোতে আসার যে সিঁড়ি সেটা হচ্ছে সামাজিক চুক্তি মতবাদ। লেভিথান গ্রন্থে তিনি সামাজিক চুক্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। হবসের মতে প্রকৃতির রাজ্যের যুদ্ধাবস্থা ও নৈরাজ্যকর অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার লক্ষ্যে মানুষ নিজেদের মধ্যে পারস্পরিক চুক্তিতে আবদ্ধ হয়েছিল। এখানে যে কথাটা আমরা বলছি যে প্রকৃতির রাজ্যের যে যুদ্ধাবস্থা, যে অরাজক অবস্থা, সেটা থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে মানুষ মূলত নিজেদের মধ্যে পারস্পরিক চুক্তিটা করে থাকে এবং মানুষ সব প্রণোদিত হয়ে এই চুক্তিটা করেছে এবং সেখানে শাসকের বা সার্বভৌম কর্তৃপক্ষের কোনো অংশগ্রহণ ছিল না বা সার্বভৌম কর্তৃপক্ষ চুক্তির মধ্যে ছিল না, চুক্তির বাইরে অবস্থান। এগুলি আমরা আলোচনা করব। সামাজিক প্রকৃতিটা এখানে দেওয়া আছে যে কি শর্তে চুক্তি হবে বা সামাজিক চুক্তির নেচারটা কি হবে। অর্থাৎ এখানে তিনি বলতে চাচ্ছেন যে মানুষ তার সমস্ত ক্ষমতা একটা নির্দিষ্ট কর্তৃপক্ষকে দিয়ে দিবে এবং একই শর্তে অন্যরাও তাদের সমস্ত ক্ষমতা অধিকার ওই কর্তৃপক্ষের নিকট দিয়ে দিবে এবং ওই কর্তৃপক্ষ তার ইচ্ছা মতো মানুষকে বা জনগণকে শাসন করবে। এই হচ্ছে সামাজিক চুক্তির প্রকৃতি। এটা হবসের নিজের ভাষায় একটা উক্তি এখানে দেওয়া আছে। তারপরে আমরা দেখবো যে সামাজিক বৈশিষ্ট্য কি হতে পারে। প্রথমে আমরা দেখি রাজা চুক্তির আওতাধীন না। আমরা যেটা সামাজিক চুক্তির একটা অন্যতম বৈশিষ্ট্য যে শাসক কিন্তু এখানে চুক্তির মধ্যে নাই, অর্থাৎ জনগণ নিজেরা মিলে চুক্তি করেছে। এখানে দ্বিতীয় কোনো কর্তৃপক্ষ নাই, অর্থাৎ মানুষ একত্রিত হয়ে চুক্তি করেছে, চুক্তি করে রাজা তৈরি করেছে, শাসক তৈরি করেছে। এখানে শাসক চুক্তির মধ্যে ছিল না বা শাসক চুক্তি দ্বারা আবদ্ধ নয়, চুক্তি দ্বারা সে নিয়ন্ত্রিত নয়। তাহলে এখানে একটা প্রশ্ন আসে যে তাহলে তো রাজা স্বেচ্ছাচারী হবে, এটা স্বাভাবিক। এটা নিয়ে আমরা আলোচনা পরে করছি। তাহলে এখানে আমরা দেখছি যে সার্বভৌম ক্ষমতার অধিকারী রাজা চুক্তির আওতাধীন নয়, তিনি চুক্তির বাইরে অবস্থান করবেন। কারণ চুক্তি হয়েছে জনগণের মধ্যে, তাই রাজা চুক্তি ভঙ্গের অপরাধী হবে না। চুক্তি ভঙ্গের কোনো অপরাধ তার হবে না। চুক্তির বাইরে অবস্থানের কারণে সে চুক্তির ঊর্ধ্বে সে তার ইচ্ছা মতো ক্ষমতা পরিচালনা করবে। এইখানে এই কথাটা হবস এই জন্য বলেছেন যে সমকালীন যে রাজনীতি, অর্থাৎ ইংল্যান্ডের যে বিশৃঙ্খল অবস্থা, ভয়াবহ অবস্থা, অনাগত অবস্থা, ইংল্যান্ডের রাজনৈতিক সামাজিক যে অবস্থা ছিল, সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য আসলে তিনি দুর্দমনীয় শাসক বা লেভিথানের কথা বলেছেন। অর্থাৎ এখানে একটা শক্তিশালী কর্তৃপক্ষ লাগবে জনগণকে নিয়ন্ত্রণ করার জন্য, জনগণের অপরাধ, জনগণকে শান্তিপূর্ণভাবে শাসন করার জন্য একটা কর্তৃপক্ষ, একটা সার্বভৌম কর্তৃপক্ষ লাগবে। সেজন্য তিনি মূলত এই ধরনের কথা বলেছেন। তার আমলে দুটি গৃহযুদ্ধ হয়েছিল রাজা এবং পার্লামেন্ট পন্থীদের মধ্যে এবং খুব ভয়াবহ অবস্থার মধ্যেই তিনি তার এই রাষ্ট্রদর্শনটাকে ব্যাখ্যা করেছেন। সেজন্যই তিনি এই ধরনের কথা বলতে পারছেন বা পেরেছেন। চুক্তি ভঙ্গ করা যাবে না। তিনি বলছেন যে একবার চুক্তি হয়ে গেলে কি হবে, সেই চুক্তিটা আর ভঙ্গ করা যাবে না। অর্থাৎ জনগণকে আস্তে পিষ্টে বেঁধে ফেলা হয়েছে। জনগণ এখানে প্রজা আর শাসক হচ্ছে রাজা। তাহলে এখানে শাসকের সাথে আমরা চুক্তি করিনি, আমরা নিজেরা চুক্তি করছি। এই নিজেদের চুক্তি আমরা আবার নিজেরা ভাঙতে পারবো না। চুক্তি করার পরে আমরা চুক্তিতে আবদ্ধ হয়ে গেছি, আমরা পরাধীন। অর্থাৎ হবস পরাধীনের কথা বলেন না, কিন্তু চুক্তির বৈশিষ্ট্যের মধ্যে বোঝা যাচ্ছে যে চুক্তির মাধ্যমে জনগণ পরাধীন হয়ে গেল। চিরস্থায়ী সামাজিক যদি একবার সম্পাদিত হলে তার পরিবর্তন করা যায় না। সামাজিক চিরস্থায়ী এবং অপরিবর্তনীয়। জনগণের উদ্যোগে চুক্তি সম্পাদন, জনগণ নিজেরাই চুক্তি করেছে, এটা আমরা বলেছি। তারপর নিয়ন্ত্রণ মুক্ত সামাজিক চুক্তির ফলে সার্বভৌম শক্তি বা যে শাসক তৈরি হয়েছে সেই শাসক সম্পূর্ণ স্বাধীন থাকবে, নিয়ন্ত্রণ মুক্ত থাকবে। সার্বভৌম শক্তির বিচরণ সর্বব্যাপী হবে। প্রাকৃতিক আইন, ঐশ্বরিক আইন, তাদের কোনো আইন দ্বারা সীমাবদ্ধ নয়। প্রাকৃতিক আইন, ঐশ্বরিক আইন এর পরিবর্তে এখন ওই যে সার্বভৌম নিজে আইন তৈরি করবে এবং
যে আইন ভঙ্গ করবে সব ক্ষমতা তাকে দেওয়া হয়েছে। শান্তি ও নিরাপত্তা। শান্তি ও নিরাপত্তা চুক্তির মূল উদ্দেশ্য কিন্তু আসলে শান্তি ও নিরাপত্তা, অর্থাৎ হাবসের যে বিশৃঙ্খল অবস্থা থেকে জনগণ মুক্তি পেতে চায়, সেই আকাঙ্ক্ষা থেকেই সামাজিক চুক্তির কথা এসেছে। অতএব শান্তি এবং নিরাপত্তা পেলে হয়তো মানুষ সবকিছু মেনে নিবে। এই হলো এটা একটা যুক্তি হবসের, যে শান্তি নিরাপত্তা সার্বভৌম শাসক যদি শান্তি নিরাপত্তা দিতে পারে, তাহলে শাসকের স্বৈরাচারী বা স্বেচ্ছাচারিত জনগণ মেনে নিবে। এই ধরনের একটা চিন্তা চেতনা তিনি করেছেন। যুক্তির নির্দেশ, এখানে একটা জিনিস বলতে পারতেছি আমরা, যে যুক্তির নির্দেশ মানে হচ্ছে হবস মানুষের মধ্যে নেগেটিভ ধারণা বা নেগেটিভ আচরণ দেখেছেন, কিন্তু পাশাপাশি তিনি বলেছেন মানুষের মনের মধ্যে দুইটা শক্তি, পারস্পরিক ভাবে দুইটা শক্তি ক্রিয়াশীল, একটা হচ্ছে স্বার্থপরতা, একটা হচ্ছে যুক্তিবাদিতা। এখন যুক্তিবাদিতা যখন উন্মেষ হবে, প্রাকৃতিক আইন যখন মানুষ প্রাকৃতিক আইন মানে সাধারণ নিয়মাবলী, সেই সাধারণ নিয়মাবলী যখন মানুষ মানবে, তখন কিসের ভিত্তিতে মানবে? যুক্তির ভিত্তিতে মানবে। এবং তখনই মানুষ ওই শান্তি চাইবে, যুদ্ধ থেকে মুক্তি পেতে চাইবে এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য দেখাবে সে। সংখ্যাগরিষ্ঠ মতের প্রাধান্য, চুক্তিটা হয়েছে সংখ্যাগরিষ্ঠ মতের প্রাধান্যের ভিত্তিতে, এইটা আমরা বলতে পারি। তারপর সার্বভৌমত্বের ভিত্তি, সার্বভৌমত্বের ভিত্তি হলো চুক্তি। চুক্তির মাধ্যমে কিন্তু কর্তৃপক্ষ সৃষ্টি হয়, সার্বভৌম শক্তি সৃষ্টি হয়। তাহলে চুক্তি হচ্ছে সার্বভৌম শক্তির মূল ভিত্তি। চুক্তির মাধ্যমে সার্বভৌম শক্তির বৈধতা সৃষ্টি হয়েছে। কমনওয়েলথ বা রাষ্ট্র সৃষ্টি, চুক্তির মাধ্যমে আমরা দেখি যে সমস্ত ইচ্ছা একটি ইচ্ছা পরিণত হয়েছে, সমস্ত জনগণের ইচ্ছা একটি ইচ্ছা পরিণত হয়েছে, বিভিন্ন সত্তা একটি মাত্র সত্তায় পরিণত হবে। অর্থাৎ এভাবে কমনওয়েলথ বা রাষ্ট্র সৃষ্টি হবে। মানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তব রূপায়ণ একমাত্র এই কমনওয়েলথ বা রাষ্ট্রের মাধ্যমে সম্ভব। অর্থাৎ একটা শক্তিশালী রাষ্ট্র, একটা শক্তিশালী শাসকের মাধ্যমে মানুষের সকল আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন সম্ভব হবে। সেজন্যই মানুষ নিজেদের সকল অধিকার, নিজেদের সকল ক্ষমতা সে রাজার কাছে বা কর্তৃপক্ষের কাছে বা শাসকের কাছে হস্তান্তর করেছে। এখানে সমালোচনা আমরা সামান্য আলোচনা করতে পারি। স্বৈরাচারী শাসক, বুঝতে পারতেছি সমাজ চুক্তির মাধ্যমে যে কর্তৃপক্ষ তৈরি হবে সে তো চুক্তির বাইরে, তাহলে সে তো স্বৈরাচারী হতে হবে, সে স্বেচ্ছাচারী হবে। শাসক তো কোনো কিছু কোনো কিছু দ্বারা শাসককে নিয়ন্ত্রণ করা যাবে না, শাসককে পরিবর্তন করা যাবে না। জনগণের অধিকার ক্ষুণ্ণ, অর্থাৎ জনগণ চুক্তির পরে তো আসলে জনগণের অধিকার আর নেই, অর্থাৎ জনগণ পরাধীন হয়ে গেল। জনগণের কোনো অধিকার সে দাবি করতে ওইভাবে হয়তো পারবে না। এবং কর্তৃপক্ষ বা শাসক যদি জনগণের অধিকার ক্ষুণ্ণ করে, জনগণকে যদি সঠিকভাবে সে যদি তার অধিকার দিতে না পারে, সেখানে শাসকও তো প্রশ্নের সম্মুখীন হবে না, জবাবদিহির কোনো সম্মুখীন হচ্ছে না। সরকার রাষ্ট্রের মধ্যে পার্থক্য তিনি দেখাননি, অর্থাৎ সরকার রাষ্ট্র যে আলাদা সেটা তিনি দেখাননি। এবং সরকার, আমরা জানি যে সরকারের পতন হতে পারে, সরকার পরিবর্তন হতে পারে, কিন্তু রাষ্ট্রের তো পতন নেই, রাষ্ট্রের পরিবর্তন নেই সেই অর্থে। তাহলে সরকার ও রাষ্ট্রের মধ্যে তো একটা পার্থক্য আছে, সেটা তিনি উল্লেখ করেননি। অগণতান্ত্রিক, নিঃসন্দেহে এটা অগণতান্ত্রিক একটা সরকার ব্যবস্থা, একটা অগণতান্ত্রিক। এই জন্য বলবো যে চুক্তির মাধ্যমে রাজা সৃষ্টি হয়েছে। রাজা তো কোনো কিছুর নিয়ন্ত্রণের, সকল কিছুর নিয়ন্ত্রণের বাইরে, রাজা তো আইনের ঊর্ধ্বে, চুক্তির ঊর্ধ্বে। সেক্ষেত্রে জনগণের মতামত প্রকাশের অধিকার তো নাই সেখানে, জনগণ তো সেখানে অংশগ্রহণ করার সুযোগ নাই। সেজন্য আমরা এটাকে বলবো জনগণের ব্যক্তি স্বাধীনতা এখানে লঙ্ঘিত হয়েছে। সেজন্য এটা আমরা বলবো অগণতান্ত্রিক, অযৌক্তিক এই ধরনের চুক্তি, একপাক্ষিক চুক্তি, এটা মোটেই সঠিক নয়, অবাস্তব। এই ধরনের ঘটনা, এই ধরনের কি বলে যে সামাজিক চুক্তির মাধ্যমে রাষ্ট্র তৈরি হয়েছে, বা সামাজিক চুক্তি এর মাধ্যমে শাসক তৈরি হয়েছে, এবং জনগণ স্বেচ্ছায় এসে সামাজিক চুক্তি করবে, এই ধরনের বিষয়গুলি আসলে বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ নয়। তাহলে আমরা সামাজিক চুক্তি মতবাদটা মোটামুটি বোঝার চেষ্টা করছি। আশা করি আমার প্রিয় স্টুডেন্ট, তোমরা নিশ্চয়ই সামাজিক চুক্তি সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছো। এবং সামাজিক চুক্তি কিন্তু টমাস হবসের একটি গুরুত্বপূর্ণ মতবাদ, এবং আমরা এটা বলতে পারি যে সামাজিক চুক্তি পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। হবসের সার্বভৌমত্ব আরেকটি গুরুত্বপূর্ণ মতবাদ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা যায় এটা হচ্ছে তার সার্বভৌমত্ব
মতবাদ। হবস যে মতবাদের জন্য রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে সবচেয়ে বেশি খ্যাতি লাভ করেছেন সেটি হচ্ছে আসলে সার্বভৌমত্ববাদ। তৎকালীন ইংল্যান্ডের চরম রাজনীতি, যে আমরা বলছিলাম যে ইংল্যান্ডের চরম রাজনৈতিক বিশৃঙ্খলা এবং গৃহযুদ্ধ থেকে পরিত্রাণের জন্য হবস চূড়ান্ত ও চরম ক্ষমতা সম্পন্ন সামরিক প্রয়োজনীয়তা অনুভব করেছেন। চরম ক্ষমতা থাকবে, চরম রাজতন্ত্র, চরম রাজা, চরম ক্ষমতার অধিকারী রাজা, এই ধরনের একটা কর্তৃপক্ষ তিনি সৃষ্টি করতে চেয়েছেন। সামাজিক চুক্তির মাধ্যমে সার্বভৌম কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হয়েছে। চুক্তির মাধ্যমেই কর্তৃপক্ষ তৈরি হয়েছে। জনগণ প্রকৃতির রাজ্যের ভয়াবহতা থেকে মুক্তির আশায় সার্বভৌম শক্তি তাদের সকল অধিকার ক্ষমতা তুলে দিয়েছে। জনগণ স্বেচ্ছায় নিজের সকল অধিকার, সকল ক্ষমতা বিসর্জন দিয়েছে, বলা যায় বিসর্জন দিয়েছে, দিয়ে সার্বভৌম শক্তি তৈরি করেছে। তাহলে হবস তার সার্বভৌম ক্ষমতার নিম্ন সংজ্ঞা একটা সংজ্ঞা তিনি দিয়েছেন। এই সংজ্ঞাটার মধ্যে তিনি বোঝাতে চেয়েছেন সার্বভৌম শক্তি বা সার্বভৌম ক্ষমতা বলতে কি বোঝাচ্ছে। তারপরে আমরা দেখবো সার্বভৌমত্বের বৈশিষ্ট্য। সার্বভৌমত্বের বৈশিষ্ট্য আমরা দেখে চলে আসলাম। সার্বভৌমত্বের বৈশিষ্ট্য কি হতে পারে? এক নম্বরে আমরা যদি বলি সেটা হলো সার্বভৌমত্ব চুক্তির ফসল। সার্বভৌমত্ব হচ্ছে ওই যে সামাজিক চুক্তির ফসল। সামাজিক চুক্তির মাধ্যমে সার্বভৌম কর্তৃপক্ষ তৈরি হয়েছে এবং এই সার্বভৌম ক্ষমতার পেছনে কিন্তু জনগণের সমর্থন আছে, অর্থাৎ জনগণ কিন্তু এই সার্বভৌম কর্তৃপক্ষ তৈরি করেছে, নিজেদের মধ্যে চুক্তি সম্পাদন করেছে। তাহলে এটা হলো চুক্তির ফসল। চুক্তির মাধ্যমে সার্বভৌম কর্তৃপক্ষ রাজা তৈরি হয়েছে। সার্বশক্তির ঊর্ধ্বে, সর্বশক্তির চুক্তির ঊর্ধ্বে, এটা আমরা আগে বলেছি, সর্বশক্তি হচ্ছে চুক্তির ঊর্ধ্বে। এটা এখানে সার্বভৌম কর্তৃপক্ষ চুক্তির মধ্যে নাই, জনগণই শুধু নিজেদের মধ্যে চুক্তি করেছে। এই সবকিছুর জন্য জনগণের কর্তৃক ক্ষমতা লাভ করলো, তিনি জনগণের নিকট আবার দায়ী নন। এখানে এই কথাটা গুরুত্বপূর্ণ যে তিনি জনগণ থেকে ক্ষমতা পেয়েছেন, জনগণ থেকে তিনি ক্ষমতা নিয়েছেন, জনগণ তাকে ক্ষমতা দিয়েছে, কিন্তু জনগণের কাছে তিনি কোনো কাজের জন্য দায়ী থাকবেন না। তারপরে আমরা দেখি 3 নম্বরে আমরা কি দেখি, যে এখানে বলা আছে শাসকের সার্বভৌমতা প্রয়োগের অধিকার। সার্বভৌম ক্ষমতা শাসকের সব অধিকার ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ তিনি সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। তারপর হচ্ছে চুক্তিভঙ্গের অভিযোগ উঠবে না, তার বিরুদ্ধে কোনো চুক্তিভঙ্গের কোনো অধিকার তো সবকিছু উঠে, চুক্তি মধ্যেও নাই, জবাবদিহিতার মধ্যেও নাই, নিয়ন্ত্রণও করা যাবে না, চুক্তি ভঙ্গও করা যাবে না। তাহলে তার বিরুদ্ধে চুক্তির কোনো ভঙ্গের, চুক্তি ভঙ্গ করা যাবে না বলতে জনগণ চুক্তি ভঙ্গ করতে পারবে না, শাসক চুক্তি ভঙ্গ করতে পারবে বা শাসক যা ইচ্ছা তাই করতে পারবে। সার্বভৌম শক্তি হচ্ছে একক, অবিভাজ্য, অচিরস্থায়ী। হবসের সার্বভৌমত্ব কিন্তু একক, এখানে তাকে বিভাজন করা যাবে না, খণ্ডিত করা যাবে না, এবং এটা চিরস্থায়ী। এটা চিরস্থায়ী বলতে এটা বোঝানো হচ্ছে যে সার্বভৌম ক্ষমতা, সার্বভৌম শক্তি কর্তৃপক্ষ চিরস্থায়ী হবে এবং রাষ্ট্র স্বাভাবিকভাবে চিরস্থায়ী হবে। নিজেকে ধ্বংস না করে সার্বভৌমত্ব কোনো সার্বভৌমত্বের বৈশিষ্ট্য বিসর্জন দিতে পারে না। নিজেকে ধ্বংস না করে সার্বভৌম কোনো বৈশিষ্ট্য বিসর্জন দিতে পারে না। অর্থাৎ সার্বভৌম ধ্বংস হওয়া মানে রাষ্ট্র ধ্বংস হয়ে যাওয়া, সার্বভৌম ধ্বংস হওয়া মানে সরকার কর্তৃপক্ষ ধ্বংস হয়ে যাওয়া। এখানে তাহলে এখানে তার কোনো ধ্বংস নাই, বা নিজেকে ধ্বংস না করলে অর্থাৎ নিজেকে যদি ধ্বংস না করা যায় তাহলে সে চিরস্থায়ী হয়ে থাকবে। আইন প্রণয়ন ও বাস্তবায়ন, সার্বভৌমের যে কোনো আইন প্রণয়ন, বাস্তবায়ন ও বাতিল করার ক্ষমতা রয়েছে। এটা টোটালি সম্পূর্ণ আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে। সে কোনো আইন দ্বারা সীমাবদ্ধ থাকবে না, আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে না। এখানে প্রাকৃতিক আইন, ঐশ্বরিক আইন, কোনো আইনই আর বৈধতা থাকবে না। সার্বভৌম কর্তৃপক্ষ নিজেই আইন তৈরি করবে। কর্মচারী নিয়োগ, সমস্ত রাষ্ট্রের সামরিক সমস্ত কর্মচারী নিয়োগ অপসারণ এর ক্ষমতা কিন্তু সার্বভৌম কর্তৃপক্ষের হাতে। প্রতিরক্ষার দায়িত্ব, যুদ্ধ করার দায়িত্ব, শান্তি চুক্তি করার দায়িত্ব, সকল কিছু সার্বভৌম কর্তৃপক্ষের হাতে। ব্যক্তিগত সম্পত্তি সংরক্ষণ, এখানে সার্বভৌম শক্তি কিন্তু ব্যক্তিগত সম্পত্তি রক্ষণাবেক্ষণ করবে এবং সার্বভৌমই হচ্ছে ব্যক্তিগত সম্পত্তির যে কোনো মালিকানার চূড়ান্ত উৎস। তার মানে হচ্ছে ব্যক্তিগত সম্পত্তি দেখাশোনার দায়িত্ব সার্বভৌম কর্তৃপক্ষের এবং ব্যক্তিগত সম্পত্তি হস্তগত করার অধিকারও রয়েছে সার্বভৌম কর্তৃপক্ষের। মতামত প্রকাশের উপর নিয়ন্ত্রণ, জনগণের মতামত প্রকাশের বিষয়ে সার্বভৌম হলো নির্দেশ দানের চূড়ান্ত অধিকারী। অনিয়ন্ত্রিতভাবে মতামত প্রকাশের অধিকারকে হবস সমাজ জীবনের বিশৃঙ্খলার অন্যতম কারণ বলে মনে করেছেন।
তাই মতামত প্রকাশের উপর নিয়ন্ত্রণ আরোপ করার ক্ষমতা সার্বভৌম চর্চা করবে। তাহলে জনগণকে অবাধে মতামত করার, মতামত দেওয়ার, সরকার সমালোচনা করার বা বিভিন্ন বিষয়ে কথা বলার অধিকার দেওয়া হয়নি। এই চুক্তির মাধ্যমে যে সার্বভৌম কর্তৃপক্ষ তৈরি হবে, সেই সার্বভৌম কর্তৃপক্ষ জনগণের মতামতকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা প্রাপ্ত। এখানে আমরা একটু সমালোচনা দেখে নিতে পারি। সার্বভৌম তথ্যের সমালোচনায় আমরা বলবো যে ব্যক্তি স্বাধীনতা পরিপন্থী। একটু আগে যেটা বললাম, মতামত প্রকাশের ক্ষেত্রে নিয়ন্ত্রণ, সেক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতার পরিপন্থী। সেটা ব্যক্তি স্বাধীনতা আর বলতে তো আমরা ব্যক্তির মতামত প্রকাশের অধিকারকে বুঝি। ব্যক্তির স্বাধীনতা, ব্যক্তির মত প্রকাশ, ব্যক্তির চিন্তার স্বাধীনতা, ব্যক্তির রাজনীতি করার অধিকার, মত প্রকাশের অধিকার, রাজনৈতিক সংগঠন করার অধিকার, সরকারের সমালোচনা করার অধিকার, এগুলি যদি না থাকে তাহলে নিশ্চয়ই ব্যক্তি পরিপন্থী। এবং হবসের সার্বভৌম তত্ত্বে যেহেতু সার্বভৌম ক্ষমতা, চূড়ান্ত সার্বভৌম ক্ষমতা রাজার হাতে, সেক্ষেত্রে তো ব্যক্তি স্বাধীনতা পরিপন্থী হবেই। স্বৈরাচারের নামান্তর, অফকোর্স এটা স্বৈরাচারের নামান্তর, এবং এখানে একটা চরম বলবো সর্বাত্মকবাদী একটা শাসক তৈরি হবে এই চুক্তির মাধ্যমে। অবাস্তব ভিত্তিহীন এই ধরনের সার্বভৌম কর্তৃপক্ষ, এই ধরনের নিরঙ্কুশ সার্বভৌম শক্তি কোনোভাবেই কোনো অঞ্চলেই এইভাবে তৈরি হয়েছে, চুক্তির মাধ্যমে তৈরি হয়েছে, এটা একেবারে অবাস্তব বলা যায়। জনগণের ক্ষমতাকে অস্বীকার, এখানে জনগণের ক্ষমতাকে অস্বীকার করা হয়েছে। জনগণের কোনো অধিকারই তো নাই, ক্ষমতা আসবে কোত্থেকে? জনগণ তো সমস্ত অধিকার, সমস্ত ক্ষমতা হস্তান্তর করে দিয়েছে, বিসর্জন দিয়ে দিয়েছে সার্বভৌম কর্তৃপক্ষের হাতে। তার তো আর কোনো ক্ষমতা নাই, বা তাকে আর ক্ষমতা দেওয়ার কোনো সুযোগ সার্বভৌম কর্তৃপক্ষ দিবে না। দাসত্বের দলিল, একটা কথা এখানে বলা যায় যে দাসত্বের দলিল বলতে সমস্ত ক্ষমতা অধিকার দিয়ে দিয়ে আমরা তো আসলে জনগণ, আসলে হবসের থিওরির যে ব্যাখ্যা, সেখানে আমরা বলতে পারি যে সেই জনগণ প্রজা হিসেবে, কি বলে যেটা, বৃত্ত হিসেবে পরিণত হয়েছে এবং সারা জীবন ওই রাজার দাসত্বই করে যাবে বা কর্তৃপক্ষের দাসত্ব করে যাবে। আমরা মোটামুটি সার্বভৌম তথ্যটি আলোচনা করলাম। সার্বভৌম তথ্য খুবই ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য। ইতিমধ্যে আমরা কিন্তু বেশ কয়েকটি তথ্য আলোচনা করে ফেললাম। নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। আমরা মানব প্রকৃতি, প্রকৃতির রাজ্য, সামাজিক চুক্তি মতবাদ, সার্বভৌম তথ্য এবং বস্তুবাদ, এই 5টা তথ্য মোটামুটি আলোচনা করে ফেলেছি খুব সংক্ষিপ্ত পরিসরে। আমরা জানি আমাদের সময়ের সীমাবদ্ধতা আছে এবং অনলাইন ক্লাসে আমাদেরকে খুব ব্যাপকভাবে আলোচনা করার খুব একটা সুযোগও নাই। আবার প্রত্যেকটা তথ্য এইভাবে আলাদা আলাদা করে আলোচনা করতে গেলে তো আমরা অনেক সময় লাগবে, এবং আমরা শ্রেণীকক্ষে যেভাবে আলোচনা করি প্রতিটি তথ্য নিয়ে তো আমরা 2-4টা ক্লাস করার চেষ্টা করি বা 2টা ক্লাস করার চেষ্টা করি। নিজের পক্ষে আমরা থমাস হবসকে নিয়ে 3-4টা ক্লাস করার চেষ্টা করি, কিন্তু এখানে তো অনলাইনে সেই সুযোগটা নেই, এবং সেজন্য আমরা খুব দ্রুত আলোচনা করলাম এবং হয়তো অনেক কিছু বিস্তারিত আলোচনা করা যায়নি। তারপরে আমরা চেষ্টা করেছি যে তোমরা যাতে এই আলোচনা থেকে কিছুটা উপকৃত হও। পাশাপাশি তোমরা তোমাদের টেক্সট বুক থেকে, বিভিন্ন গ্রন্থ থেকে, প্রাসঙ্গিক গ্রন্থ থেকে তোমরা নিজেদের জ্ঞানের মাত্রাকে আরো বেশি বর্ধিত করে নিবে। এখন আমরা রাষ্ট্র দূষণে হবসের অবদান, এটা একটু খুবই সংক্ষেপে আমরা আলোচনা করব। বৈজ্ঞানিক নীতির প্রয়োগ, যেটা আমরা আগে আলোচনা করে ফেলেছি, সেটা নিয়ে আর কথা বলবো না। বৈজ্ঞানিক নীতির প্রয়োগ আমরা বলেছি, বৈজ্ঞানিক নীতির ভিত্তিতে তিনি বিজ্ঞান এবং যুক্তির ভিত্তিতে তিনি তার রাষ্ট্র চিন্তাকে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। মানব প্রকৃতি তিনি বিশ্লেষণ করেছেন, এটা আলোচনা করেছি। বক্তৃতা যে বর্ণনা করেছেন, প্রাকৃতিক আইনের ব্যাখ্যা করেছেন। প্রাকৃতিক আইন বলতে তিনি বলছেন যে সাধারণ নিয়মাবলী। প্রাকৃতিক আইন কিন্তু ঈশ্বর প্রদত্ত আইন নয়। প্রাকৃতিক আইন বলতে তিনি সাধারণ জনগণের কোনো আইন নয়। প্রাকৃতিক আইন বলতে তিনি কিছু নিয়মাবলীর কথা বলছেন, যেগুলি আসলে জনগণ একটা পর্যায়ে এসে যখন মনে করলো যে এই ভয়াবহ অবস্থা থেকে মুক্তি পেতে হবে, তখন তাদের মধ্যে যুক্তিবোধের যে চেতনা, যুক্তিবোধ যে জন্ম লাভ করলো, সেই যুক্তিবোধের ভিত্তিতে প্রাকৃতিক আইনের সৃষ্টি এবং প্রাকৃতিক আইনের ভিত্তিতে জনগণ শান্তি ও নিরাপত্তা পেতে চাইলে, এবং প্রাকৃতিক আইনের উপর ভিত্তি করেই কিন্তু একটি রাষ্ট্রীয় কাঠামো তৈরিতে জনগণ চুক্তিতে আবদ্ধ হয়েছে।
সামাজিক চুক্তির মতো আমরা বিস্তারিত আলোচনা করেছি। সার্বভৌম ধারণা আমরা আলোচনা করেছি। তারপরে কর্তৃত্ববাদী ধারণা আমরা তো বুঝতেই পারছি যে হবসের যে তথ্যগুলি আমরা আলোচনা করলাম, বিশেষ করে সার্বভৌম তথ্য, সেখানে তো আমরা বুঝতে পারছি যে সকল ক্ষমতা তো রাজাকে দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ কর্তৃপক্ষকে দিয়ে দেওয়া হয়েছে, শাসককে দিয়ে দেওয়া হয়েছে। টমাস হবস চরম ক্ষমতাশালী রাজা তৈরি করতে চেয়েছেন বা রাজতন্ত্র কায়েম করতে চেয়েছেন। রাজতন্ত্রকে তিনি সমর্থন করেছেন, কায়েম করতে চেয়েছেন এটা বলা ঠিক হবে না, সমর্থন করে, অর্থাৎ সেই আলোকে তিনি তার রাষ্ট্রচিন্তাকে বিস্তৃত করেছেন বা রাষ্ট্রচিন্তা আমাদের সামনে উপস্থাপন করেছেন। তাহলে কর্তৃত্ববাদিতা অবশ্যই বলা যায়। রাষ্ট্র দর্শনে তিনি যে তথ্যগুলি দিয়েছেন সেই তথ্যের ভিত্তিতে তাকে আমরা কর্তৃত্ববাদী ধারণার অধিকারী বলতে পারি। তারপরে আমরা যুক্তিভিত্তিক ধারণা প্রদান তিনি করেছেন। তিনি যে আমরা বললাম যে মানুষের মনের মধ্যে দুটি পরস্পর বিরোধী শক্তি কাজ করে, একটি হচ্ছে স্বার্থপরতা, আরেকটি হচ্ছে যুক্তিবাদিতা। স্বার্থপরতার প্রেক্ষিতে সে যুদ্ধ সংঘাতে লিপ্ত থাকে, আর যুক্তিবাদীদের ভিত্তিতে সে শান্তি এবং নিরাপত্তা কামনা করে। আইন সম্পর্কে ধারণা, আইন সম্পর্কে হবস বলেছেন যে সার্বভৌম আইন তৈরি করবে, সার্বভৌমের আদেশী আইন, সার্বভৌম কর্তৃপক্ষ কোন আইনের অধীনে নয়, আইন দ্বারা নিয়ন্ত্রিত নয়, প্রাকৃতিক আইন বা ঐশ্বরিক আইন, সব আইনকে বাতিল করে সার্বভৌম কর্তৃপক্ষ আইন তৈরি করবে, আইন সে ভঙ্গ করতে পারে। এই হচ্ছে মোটামুটি বলা যায় আইন সম্পর্কে তার ধারণা। এখানে তিনি যেটা বলতে চাচ্ছেন, সার্বভৌম আইন তৈরি করবে, প্রাকৃতিক আইন থেকে আলাদা, অর্থাৎ এই আইন হচ্ছে রাজার তৈরি আইন, এই আইন হচ্ছে কর্তৃপক্ষ তৈরি আইন, এটা প্রাকৃতিক আইন নয়, এটা ঐশ্বরিক আইন নয়, এবং তিনি আইনের মধ্যে অবস্থান করবেন। সরকারের শ্রেণী বিভাগ, সরকারের শ্রেণী বিভাগ করেছেন তিনি। সরকারকে তিনি তিনটি ভাগে ভাগ করেছেন, রাজতন্ত্র, অভিজাততন্ত্র এবং গণতন্ত্র। এবং তিনি বলতে যাচ্ছেন যে রাজতন্ত্র, অভিজাত, গণতন্ত্র তিনি তিন ভাগে ভাগ করলেও তিনি এখানে মূলত রাজতন্ত্রকে সমর্থন করেছেন, অর্থাৎ জনগণের যে মানব প্রকৃতির যে বৈশিষ্ট্য তিনি চিত্রিত করেছেন, সেই বৈশিষ্ট্যের প্রেক্ষিতে রাজতন্ত্রই সবচেয়ে উপযোগী। এবং যেহেতু রাজা একা শাসন করতে, রাজা একজন শাসন করবেন, সেক্ষেত্রে রাজা দুর্নীতি করবেন না, তিনি সঠিকভাবে জনগণকে শান্তি নিরাপত্তা দিতে পারবেন। এবং তৎকালীন সমকালীন অর্থাৎ তৎকালীন পরিস্থিতিতে, রাজনৈতিক পরিস্থিতিতে, সামাজিক পরিস্থিতিতে রাজতন্ত্রই সবচেয়ে উপযুক্ত সরকার ব্যবস্থা বলে তিনি মনে করেছেন। গির্জা এবং ধর্ম সম্পর্কে ধারণা, গির্জা এবং ধর্মকে তিনি আলাদাভাবেই দেখেছেন। তিনি বলতে চাচ্ছেন যে গির্জা এবং ধর্ম সম্পর্কে ধারণা বলতে আমরা বুঝাচ্ছি গির্জা এবং ধর্মকে আলাদা নয়, গির্জা এবং ধর্ম থেকে রাজনীতিকে তিনি আলাদা করেছেন, আলাদা দেখেছেন। এখানে সার্বভৌম কর্তৃপক্ষই কিন্তু চূড়ান্ত ক্ষমতার অধিকারী। এবং তিনি বলতে যাচ্ছেন যে ধর্মীয় প্রতিষ্ঠান বা গির্জা রাষ্ট্রের একটি প্রতিষ্ঠান, রাষ্ট্রের নিয়ন্ত্রিত একটি প্রতিষ্ঠান হবে। রাষ্ট্রই কিন্তু গির্জাকে নিয়ন্ত্রণ করে, যেটা মধ্যযুগে সম্পূর্ণ উল্টা ছিল। ম্যাকিয়াভেলি এটাকে দারুণভাবে ব্যাখ্যা করেছেন। ম্যাকিয়াভেলি ধর্মকে টোটালি আলাদা করে দিয়েছেন রাজনীতি থেকে। এখন হবস বলতেছেন যে এখানে গির্জার প্রাধান্য থাকবে না, গির্জা বা ধর্ম চর্চা করা হবে, ধর্মের অবস্থানে থাকবে, কিন্তু সার্বভৌম কর্তৃপক্ষ চূড়ান্ত, এবং সার্বভৌম কর্তৃপক্ষই বা রাজাই হচ্ছে সবচেয়ে বড় পোপ বা বড় যাজক, অর্থাৎ রাজাই গির্জাকে নিয়ন্ত্রণ করবে, রাজার নিয়ন্ত্রণে থাকবে, রাজার কর্তৃত্বে থাকবে। তারপরে আমরা মোটামুটি আমরা আরেকটি পয়েন্ট আছে, উপযোগবাদের জনক, এটাকে আমরা বলতেছি উপযোগবাদের জনক বলতে হবসকে উপযোগবাদের প্রবক্তা বলা হয়ে থাকে। এই অর্থে বলা হয়ে থাকে, আসলে হবস তো বলেছেন যে মানুষের প্রয়োজনেই কিন্তু চুক্তি হয়েছে, মানুষ উপযোগিতা মনে করেছে দেখে কিন্তু চুক্তির মধ্যে আবদ্ধ হয়েছে, চুক্তির মাধ্যমেই কিন্তু সার্বভৌম কর্তৃপক্ষ তৈরি হয়েছে। তাহলে চুক্তির কারণেই, মানুষের প্রয়োজনের কারণেই সবকিছু তৈরি হয়েছে। মানুষ শান্তি নিরাপত্তা চেয়েছিল বলেই সেটাকে সেই উপযোগিতা সৃষ্টি হয়েছিল বলেই চুক্তিতে এসেছে। সেজন্য হবস উপযোগবাদীর ব্যাখ্যাটা এভাবে দিয়েছেন।
এবং উপযোগবাদী প্রবক্তা তাকে বলা হয়। এবং আমরা যদিও মনে করি যে জেরেমি বেনথাম মিল এরা উপযোগবাদী দার্শনিক, উপযোগবাদের ক্ষেত্রে এদের দর্শন খুবই আলোচিত, কিন্তু তাদের যে উপযোগবাদ সম্পর্কে তাদের যে ধারণা, সেই ধারণার মূল সূত্র কিন্তু হবসের উপযোগবাদ থেকে, অর্থাৎ হবসের উপযোগবাদই তাদের এই ধারণা বিকশিত করতে সহায়তা করেছে। এবং সেটাই আমরা বলবো যে মানুষ যখন উপলব্ধি করেছে, মানুষ যখন মানুষের উপযোগিতা বুঝতে পেরেছে, তখনই কিন্তু মানুষ রাষ্ট্র গঠনে এগিয়ে এসেছে, চুক্তি করতে এগিয়ে এসেছে, সার্বভৌম কর্তৃপক্ষ তৈরি করতে এগিয়ে এসেছে। এই হচ্ছে মোটামুটি হবস সম্পর্কে আমাদের আজকের আলোচনা। আমরা হবস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি। হবস সম্পর্কে আমার চেষ্টার কোনো ত্রুটি ছিল না আলোচনার ক্ষেত্রে। তারপরেও একটা 40-45 মিনিটের ক্লাসে এত বিষয়, হবসের এত তথ্য নিয়ে আলোচনা করা আসলে খুব কঠিন একটা কাজ, এবং সবকিছু আসলে আলোচনা করা সম্ভবও নয়, এবং কোনো কোনো ক্ষেত্রে হয়তো আলোচনা আমি করতেও পারি। তারপরেও আমি চেষ্টা করেছি আমার ছাত্রছাত্রীরা যদি কিছুটা উপকার হয় এই আলোচনা থেকে, তাহলে নিজেকে কৃতার্থ মনে করবো এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই চেষ্টা সফল হবে বলে আমি মনে করি। তো আমি আসলে আর আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। তোমাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। সবাই সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, এবং আমাদের এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করবে সবসময়, সেই প্রত্যাশা রেখে আজকের মতো আমার এই আজকের লেকচারটি আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।